৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত আসামি রাজধানীতে গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। শিক্ষার মান ক্ষুণ্ণ করার কর্মকাণ্ডে সমর্থন নয়। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর সবজির বাজারে আগুন, কাঁচা মরিচের দাম ছুঁয়েছে ২০০ টাকা। মিয়ানমার উপকূলে রোহিঙ্গা বোঝাই ২ নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির শঙ্কা জাতিসংঘের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও টানা ৪৫ বছর পলাতক থাকা আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ১৫ জুলাই দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ডিবি জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তিনি সরাসরি অংশ নেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তিনি প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি চালান এবং পরে মেজর জেনারেল আবুল মঞ্জুরকে হত্যার খবর জানান। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে ভারতে আত্মগোপন করেন এবং দীর্ঘদিন ছদ্মনামে বিভিন্ন স্থানে অবস্থান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থীদের আন্দোলনকে সামনে রেখে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার ও সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই পরীক্ষার্থী নন এবং তারা পরিচয় গোপন রেখে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছেন। ১৬ জুলাই দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঢাকা ও দু-একটি জেলায় কিছু স্পটে দেখেছি আন্দোলনকারীদের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু মিডিয়াতে আসায় বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যায় প্রকৃত পরীক্ষার্থীরা সন্তুষ্ট এবং বিষয়টির সমাধান হয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে আইনানুগভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৬ জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান, দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে। প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো। এভাবে যদি অর্থ পাচার না হতো তাহলে আপনাদের অনেক সমস্যা সমাধান হয়ে যেত। বৈঠকে প্রতিনিধিরা ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি, গোত্রভিত্তিক পরিচয়, কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র উচ্ছেদ বন্ধ এবং ঋণ সুবিধা সহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, সরকার এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো জাতি গোষ্ঠীর বৈষম্য থাকবে না। টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ সংকটের কারণে প্রায় সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোহাম্মদপুর, নিউ মার্কেট ও টাউন হল কাঁচা বাজারে অধিকাংশ সবজির কেজি প্রতি দাম ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে ১০০ টাকার উপরে উঠেছে। হাইব্রিড শসা ১২০ থেকে ১৬০ টাকা, দেশি শসা ১৫০ থেকে ২০০ টাকা এবং বেগুন, করলা, বরবটি ও ফুলকপি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচেরও দাম বেড়ে ২০০ টাকা কেজিতে পৌঁছেছে। তবে পেঁপে ও টমেটোর দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীদের মতে, বৃষ্টিতে সবজি ক্ষেত প্লাবিত হওয়া ও পরিবহন সমস্যার কারণে সরবরাহ কমেছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। মিয়ানমারের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী ২টি নৌকা ডুবে ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ১৬ জুলাই এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকা দুটি যাত্রা শুরু করে। দুটি নৌকায় ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা।
যাত্রীদের মধ্যে বাংলাদেশি শরণার্থী শিবিরের থেকে আসা রোহিঙ্গারাও ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ ঘটনায় প্রায় 250 আরোহী নিয়ে অন্য একটি নৌকা নিয়ে যাত্রার কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর প্রায় 280 আরোহী নিয়ে আরেকটি নৌকা 8 জুলাই মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এসব নৌযাত্রা নিয়মিত মৌসুমের বাইরে হওয়ায় সে সময় সমুদ্রের পরিস্থিতি ছিল আরও বেশি প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।